এনবিটিভি এক্সপ্লেন্ডে আপনাদের স্বাগত। কাস্ট সিস্টেমের আগের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম কাস্ট সিস্টেমের ইতিহাস এবং কাস্ট ডিসক্রিমিনেশনের ইতিহাস নিয়ে। কেন স্বাধীনতার পর আমাদের সরকারকে কাস্ট ডিসক্রিমিনেশন কমানোর জন্য কাস্ট রিজার্ভেশন পলিসি নিয়ে আসতে হয়, কিভাবে আমাদের সমাজের প্রতিটি ক্ষেত্রে এই কাস্ট জড়িয়ে যায়। আজ আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব কাস্ট সিস্টেম বা কাস্ট ডিসক্রিমিনেশনের জন্য আনা যে বিল, সেই পলিসি কাস্ট রিজার্ভেশন পলিসি আসলেই কি নিম্ন জাতির মানুষের কোনো উন্নতি করতে পেরেছে? তাদের জীবনে কি তাদের সর্বাঙ্গীন উন্নতি হয়েছে? যদি হয়েও থাকে তাহলে তা কতটা? এই সমস্ত প্রশ্নের উত্তর দেব আমি আপনাদের আজকের ভিডিওতে। আমি কাস্ট রিজার্ভেশন পলিসিকে তিনটি ভাগ থেকে দেখানোর চেষ্টা করব। 1. শিক্ষা, 2. সরকারি চাকরি এবং 3. রাজনীতি। দুটো শব্দ, আউটপুট এবং আউটকাম। শব্দ দুটো শুনতে একই রকম, কিন্তু শব্দ দুটির মধ্যে বিস্তর ফারাক রয়েছে, আর সেই ফারাকটা আজকের ভিডিও বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধরুন স্বচ্ছ ভারত অভিযান। সেই স্বচ্ছ ভারত অভিযানের আউটপুট ছিল শৌচাগার বানানো, আর তার আউটকাম ছিল ভারতকে পরিষ্কার বানানো, ভারতকে স্বচ্ছ বানানো এবং অপরিচ্ছন্নতার জন্য ভারতবর্ষে মানুষের মধ্যে যে সমস্ত রোগ হয় সেই রোগগুলোকে কমানো, খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করা বন্ধ করানো। আমাদের সরকার সবসময় আউটপুটের দিকে জোর দেয়, কারণ আউটপুট দেখিয়ে ভোট চাওয়াটা খুব সহজ। যেমন তারা বলতে পারে, দেখুন আমরা কত শৌচাগার বানিয়েছি, দেখুন আমরা মেয়েদের স্কুলে পাঠানোর জন্য কত সাইকেল বিলি করেছি। কিন্তু আমাদের দেখতে হবে, আসলেই কি ভারতবর্ষে শৌচাগার বানানোর জন্য ভারতবর্ষ পরিষ্কার হয়েছে? ভারতবর্ষ থেকে খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করা বন্ধ হয়েছে? মানুষের মধ্যে রোগ কমেছে? সাইকেল বিলি করার জন্য কি মেয়েরা আরো বেশি করে শিক্ষিত হয়েছে? আমরা আউটকাম ছেড়ে দিয়ে আউটপুটের দিকে বেশি নজর দিয়েছি রাজনীতির স্বার্থে, কিন্তু ভারতবর্ষে আউটকামটা খুবই কম। ঠিক এই জায়গা থেকেই আমরা কাস্ট সিস্টেমকে আলোচনা করব। কাস্ট রিজার্ভেশন পলিসির আউটপুট এবং আউটকামকে আলোচনা করব। প্রথমে উচ্চ শিক্ষায় আউটপুটের কথা আলোচনা করা যাক। সংরক্ষণে দ্বারা স্কুল কলেজে পিছিয়ে পড়া জাতির মানুষের হার শিক্ষাক্ষেত্রে বেড়েছে কি? ভারতীয় সংবিধানের আর্টিকেল 15 এবং 16-এ ক্ষমতা দেওয়া হয়েছে শিক্ষা এবং সরকারি চাকরিতে নিম্ন জাতিদের জন্য সংরক্ষণ আনার। জনসংখ্যার ভিত্তিতে 22.5% সংরক্ষণ এসসি ও এসটিদের জন্য রাখা হয়েছে। প্রথম প্রশ্ন হলো, সংরক্ষণের কারণে উচ্চ শিক্ষা ও সরকারি চাকরিতে এসসি এবং এসটিদের প্রতিনিধিত্ব বেড়েছে কি? উত্তরটা হ্যাঁ, বেড়েছে। 1970 থেকে 1990 পর্যন্ত এসসি এবং এসটি উভয়েরই প্রতিনিধিত্ব বেড়েছে এবং 2017-18 সার্ভে রিপোর্টে এই প্রতিনিধিত্ব আরো অনেকটাই বেড়েছে। কিন্তু আমরা কি নিশ্চিত হয়ে বলতে পারি পিছিয়ে পড়া জাতির প্রতিনিধিত্ব বাড়ার পিছনে কেবলমাত্র রিজার্ভেশন সিস্টেমই দায়ী? হতে পারে ভারতের সেই সময়ে অর্থনৈতিক বৃদ্ধির হার খুব ভালো ছিল, এসসি এসটিরা নিজেদের চেষ্টাতেই ওই জায়গাটা দখল করেছে। অনুমান করে অনেক কিছুই বলা যেতে পারে, কিন্তু সার্ভে বলছে এমন কোনো প্রমাণ নেই যে কেবলমাত্র রিজার্ভেশনের কারণেই এসসি এবং এসটিদের সরকারি চাকরি বা শিক্ষার ক্ষেত্রে প্রতিনিধিত্ব বেড়েছে। এই বৃদ্ধির হার দেখার সঙ্গে সঙ্গে আমাদের মাথায় রাখতে হবে, এসটিদের প্রতিনিধিত্ব কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে তাদের জন্য সংরক্ষিত সিটের থেকে অনেক কম। সংরক্ষণের ক্ষেত্রে আরও একটি কমন বিতর্ক হলো ক্রিমি লেয়ার। এই ক্রিমি লেয়ার থিওরি অনুসারে সংরক্ষণের সুবিধা যারা পায় তারা অর্থনৈতিকভাবে হয়তো অনেকটা এগিয়ে রয়েছে, কিন্তু জেনারেল ক্যাটাগরিতে বিলং করে এমন অনেকেই অর্থনৈতিকভাবে ততটা স্থিতিশীল নয়, সে এই সুবিধাটা পায় না। এর ফলে নাকি আসন নষ্ট হয়। কিন্তু এই বিষয়ের উপরে বিশেষজ্ঞরা একটি মতামত দিয়েছেন। তারা বলছেন যে ক্রিমি লেয়ারে যে সমস্ত এসসি এসটিরা রয়েছেন তাদের অবস্থান হয়তো তাদের নিজেদের গ্রুপের মধ্যে ভালো, কিন্তু তা কখনোই জেনারেল ক্যাটাগরিতে যারা বিলং করে তাদের থেকে ভালো নয়। আরও একটি বিতর্ক এই সংরক্ষণ পদ্ধতি নিয়ে চালু আছে। অনেকেই মনে করেন যে এসসি এসটি বা ওবিসি এই সংরক্ষিত সিটগুলোতে যে সমস্ত ছেলেমেয়েরা সুযোগ পায় তারা প্রয়োজনীয় মেধার থেকে অনেকটা পিছিয়ে থাকে, ফলে সিলেবাসের সঙ্গে তারা পেরে না ওঠার জন্য পড়াশুনো ছেড়ে দেয় এবং আসনটা নষ্ট হয়। এ বিষয়ে রিসার্চ করে দেখা গেছে 215টা ইঞ্জিনিয়ারিং কলেজে এরকম কোনো এসসি এসটি ওবিসি ক্যাটাগরির ছেলে মেয়ে পাওয়া যায়নি যারা সিলেবাসের সঙ্গে পেরে না ওঠার জন্য পড়াশোনা ছেড়ে দিয়েছে। এ বিষয়ে আরও একটা কথা এখানে বলে রাখতে হয়, এই ক্রিমি লেয়ার থিওরি এসসি এসটিদের ক্ষেত্রে এই ক্রিমি লেয়ার থিওরি কিন্তু একভাবে কাজ করে, আর ওবিসিদের ক্ষেত্রে আর একভাবে। এসসি এবং এসটি ক্যাটাগরির কোনো ছেলে মেয়ে ক্রিমি লেয়ার হওয়া সত্ত্বেও এসসি এবং এসটিদের জন্য যা সুযোগ সুবিধা সরকারের তরফ থেকে রয়েছে সবটাই পায়, কিন্তু ওবিসিদের ক্ষেত্রে নিয়মটা আলাদা। একজন ক্রিমি লেয়ার ওবিসি স্টুডেন্টকে কিন্তু জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টের মতনই ট্রিট করা হয়। একই যাত্রায় কেন এই পৃথক ফল
তার উত্তরটা কার কাছ থেকে নেব সেটা আমাদের জানা নেই। এবারে আমরা কথা বলবো কাস্ট রিজার্ভেশন পলিসির সরকারি চাকরিতে আউটকাম নিয়ে। কাস্ট রিজার্ভেশনের জন্য সরকারি চাকরিতে নিচু জাতির মানুষের প্রতিনিধিত্ব বেড়েছে কি? হ্যাঁ, তা বেড়েছে, কিন্তু যদি সেই রিপোর্টকে খুব খুঁটিয়ে দেখা হয় তাহলে দেখা যাবে সেই সমস্ত প্রতিনিধিত্ব বেড়েছে কেবলমাত্র নিচু চাকরির ক্ষেত্রেই। এসসি এবং এসটি ক্যাটাগরির স্টুডেন্টরা বেশিরভাগ ক্ষেত্রেই গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরিগুলোতেই সুযোগ পেয়েছে, এবং এই সুযোগ পাওয়ার কারণ গ্রুপ ডি চাকরিতে বেশিরভাগই সাফাই কর্মী হিসেবে নিয়োগ করা হয়। রিসার্চ অনুসারে দেখা যাচ্ছে প্রায় 40% সাফাই কর্মী এসসি ক্যাটাগরিতে বিলং করে। সরকারি চাকরিতেও একইভাবেই ক্রিমি লেয়ার থিওরির প্রচলন রয়েছে। অনেকেই মনে করে চাকরিটা যার প্রয়োজন সে জেনারেল ক্যাটাগরিতে বিলং করার জন্য সুযোগটা পাচ্ছে না, তার কারণ এসসি এসটি বা ওবিসি স্টুডেন্টদের জন্য সেই আসনটা সংরক্ষিত রয়েছে। হয়তো যে এসসি এসটি বা ওবিসি স্টুডেন্ট সেই আসনটি দখল করতে পারছে তার অর্থনৈতিক অবস্থা খুব ভালো, কিন্তু জেনারেল ক্যাটাগরির একটা স্টুডেন্টের অর্থনৈতিক অবস্থা ততটা ভালো নয়। কিন্তু আমাদের মনে রাখতে হবে এই কাস্ট রিজার্ভেশন পলিসি আনা একটা সমগ্র জাতির উন্নতির জন্য, কোনো একজনের ব্যক্তিগত উন্নতির জন্য নয়। সরকারি চাকরিতে সংরক্ষণ নিয়ে আরও একটি বিতর্ক প্রচলিত রয়েছে। অনেকেই মনে করেন এই সংরক্ষিত সিটগুলোতে যে সমস্ত ছেলেমেয়েরা সুযোগ পায় তারা নিম্ন মেধা থেকে আসার জন্য কাজের গুণগত মান নষ্ট হয়। কিন্তু প্রায় 2 বছর ধরে 1.5 লাখ রেল ওয়ার্কারদের নিয়ে কাজ করার পরে দেখা গিয়েছে এই ধরনের কোনো প্রমাণ তো সেখানে নেই, উল্টে এই পিছিয়ে পড়া জাতি থেকে আসা এমপ্লয়ীদের জন্যই কাজের অনেক বেশি উন্নতিও হয়েছে। সংরক্ষণের কারণে শিক্ষা ও সরকারি চাকরিতে নিচু জাতির প্রতিনিধিত্ব বেড়েছে, একথা ঠিক, কিন্তু এর প্রভাব তাদের জীবনে কতটা পড়েছে সেটা একবার দেখে নেওয়া দরকার। সমীক্ষা বলছে তাদের জীবনে অনেক উন্নতি হয়েছে ঠিকই, কিন্তু উন্নতি করার মতো অনেক জায়গা এখনো বাকি রয়ে গিয়েছে। যেমন একটা সমীক্ষায় দেখা যাচ্ছে সংরক্ষণের কারণে এসসি এবং এসটিদের বেতনভুক্ত স্থায়ী সরকারি চাকরির পরিমাণ 5% বেড়েছে, যা বেশিরভাগই আগে ছিল দিনমজুর। আরও একটি স্টাডিতে দেখা যাচ্ছে সংরক্ষণ দেওয়ার কারণে ওবিসি ছেলেমেয়েদের মধ্যে পড়াশুনো করার উৎসাহ আরও বেড়েছে, কারণ তারা সরকারি সংরক্ষণের সুযোগ পাওয়ার আশায় পড়াশুনো করছে। যদি আমরা রাজনৈতিক দিক থেকে বিচার করি তাহলে একটা স্টাডিতে দেখা যাচ্ছে সংরক্ষণের কারণে কোনো একটা গ্রামে শিডিউল ট্রাইবদের মধ্যে দারিদ্রতা কমেছে, কিন্তু এরকম কোনো নিদর্শন শিডিউল কাস্টদের মধ্যে পাওয়া যায়নি। আরও একটি স্টাডিতে দেখা যাচ্ছে নিচু জাতির মানুষের যে শুধু সরকারি চাকরিই হয়েছে তা নয়, সরকার তাদেরকে টার্গেট করে বেশ কিছু স্কিমও নিয়ে এসেছে। পঞ্চায়েত ভোটে কোনো নিচু জাতির প্রতিনিধি জিতলে সেই এলাকায় দেখা গিয়েছে পানীয় জল, রাস্তা, প্রয়োজনীয় অন্যান্য কাজকর্ম সে নিজের জাতির লোকের জন্য বেশি করেছে। এইসব শুনে আপনাদের মনে হতে পারে সংরক্ষণ আসলে আমাদের সমাজের কত উন্নতি করেছে, সংরক্ষণের কত পজিটিভ দিক রয়েছে, কিন্তু সংরক্ষণ এখনো আমাদের সমাজের সব সমস্যার সমাধান করতে পারেনি, হয়তো পারবেও না। আমাদের সমাজে এখনো এমন মানুষ রয়েছেন যারা নিচু জাতির মানুষকে ঘৃণার চোখে দেখেন। এই ধরনের ছুঁতমার্গ শহরের দিকে কম দেখা গেলেও গ্রামের দিকে কিন্তু এরকম অমানবিক প্রচলন ভীষণভাবে রয়েছে। যেমন 1 বছর আগে একটি ঘটনা খবরে এসেছিল, যেখানে দেখা যাচ্ছে তামিলনাড়ুতে পঞ্চায়েত মিটিংয়ে একজন পঞ্চায়েত প্রধানকে এসসি হওয়ার কারণে মাটিতে বসতে দেওয়া হয়েছে এবং তাকে দেশের পতাকা উত্তোলনেও সামিল করা হয়নি। সেই ভিডিওতেই দেখা যাচ্ছে যে পঞ্চায়েত মেম্বারকে মাটিতে বসতে দেওয়া হয়েছে তিনি এই নিয়ে কোনো রকমের আক্ষেপ বা রাগ দুঃখ কিছুই প্রকাশ করেননি, কারণ তার কাছে এটাই স্বাভাবিক, তিনি এটাকেই ছোটবেলা থেকে দেখে এসেছেন, এটাই সমাজের অভ্যেস, তাই তিনি এটা মেনে নিয়েছেন। অনেক সমীক্ষায় দেখা যাচ্ছে রাজনৈতিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে সংরক্ষণ দেওয়া মানেই যে নিচু জাতির উন্নতি হবে তা কিন্তু নয়, কারণ একজনের ভোট জেতার জন্য অনেকগুলো গ্রুপের সাপোর্ট প্রয়োজন হয়, তাই তার পক্ষে কখনোই সম্ভব নয় কেবলমাত্র একটি জাতিরই উন্নতি করা, এবং সে সেটা করবেও না। সংরক্ষণের এত সুবিধা থাকা সত্ত্বেও একথা বলতেই হচ্ছে যে আমাদের দেশ থেকে জাতিগত বৈষম্য কিন্তু এখনো ঘুচেনি। বিভিন্ন সমীক্ষায় দেখা যাচ্ছে যে আমাদের দেশে উচ্চ জাতির ছেলেমেয়েরা নিম্ন জাতির ছেলেমেয়েদের তুলনায় অনেক বেশি দিন পর্যন্ত পড়াশোনা করে। তাছাড়াও আমাদের দেশে নিম্নবর্ণের মানুষের কাছে যে পরিমাণ শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক এবং অর্থনৈতিক দিক থেকে শ্রীবৃদ্ধি রয়েছে তার চেয়ে অনেক বেশি রয়েছে উচ্চ বর্ণের মানুষের কাছে। সেই জায়গায় সমান হওয়া, গড় সমানুপাত সেটাও কিন্তু হয়নি। এখনো আমাদের সমাজে জাতির ভিত্তিতে এক জায়গায় বসবাসের রীতি প্রচলন রয়েছে। এখনো আমাদের দেশে মুসলিম বলে বাড়ি ভাড়া দেওয়া হয় না, এখনো শিডিউল কাস্ট বলে গালাগালি দেওয়া হয়, এখনো নিম্নজাতির মানুষকে সরকারের তরফ থেকে প্রিভিলেজড মনে করা হয়। আসলে কেন তাদের সংরক্ষণ দরকার সেটা বিচারই করা হয় না। তাই আমাদের দেশ থেকে জাতিগত বৈষম্য দূর করার জন্য, কাস্ট ডিসক্রিমিনেশন ঘোচানোর জন্য কেবলমাত্র কাস্ট রিজার্ভেশন বা জাতিগত সংরক্ষণই যথেষ্ট নয়। আর একথা আমি নয়,
বলছেন বি.আর. আম্বেদকর তার অ্যানিহিলেশন অফ কাস্ট গ্রন্থে। জাতিগত বৈষম্যের সহজ সমাধান হলো গ্রেটার সোশ্যাল ইন্টিগ্রেশন। এই গ্রেটার সোশ্যাল ইন্টিগ্রেশন শব্দের অর্থ হলো আমাদের সমাজের সমস্ত মানুষ সব পরিস্থিতিতে একসঙ্গে থাকবে, একসাথে মেলামেশা করবে এবং উচ্চ জাতি নিম্নজাতি ভেদাভেদ ভুলে তাদের মধ্যে বিবাহও হবে। বিদ্যালয় এক্ষেত্রে সবচেয়ে ভালো মাধ্যম হতে পারে, কারণ বিদ্যালয়ে ধনী গরিব উচ্চজাতি নিম্নজাতি ভেদাভেদ ভুলে ছেলেমেয়েরা যখন পড়াশুনো করতে শুরু করে তখন তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়, যে সম্পর্ক পরবর্তীতে জাতিগত ভেদাভেদ ভুলিয়ে তাদের মধ্যে বিবাহ পর্যন্ত এগিয়ে যেতে পারে, যা আমাদের সমাজকে আরও এক কদম এগিয়ে দিতে পারে। এ সম্পর্কে বি.আর. আম্বেদকর বলেছেন, দ্য রিয়েল রেমেডি অফ ব্রেকিং কাস্ট ইজ ইন্টারকাস্ট ম্যারেজ। আইন ও পুলিশ জাতিগত বৈষম্য ঘোচানোর পিছনে বড় ভূমিকা নিতে পারে। প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস অ্যাক্ট 1955-এ পিছিয়ে পড়া জাতির প্রতি বৈষম্য ঘোচানোর জন্য তাদের নিরাপত্তা দেওয়া হয়, কিন্তু বিভিন্ন কেস স্টাডি করে দেখা যাচ্ছে এই আইনে হওয়া বেশিরভাগ কেসেই পুলিশ ভিকটিমকে বাধ্য করেছে কেস তুলে নিতে বা মেনে নিতে। এক্ষেত্রে যে অত্যাচার করেছে তার কোনো সাজাই হয়নি। আরও একটি ভালো সমাধান হতে পারে শুধুমাত্র আসনে সংরক্ষণ না দিয়ে অনগ্রসর জাতির ছেলে মেয়েদের জন্য চাকরিতে ফ্রি কোচিং এর ব্যবস্থা করা। এই ধরনের একটা স্কিম নিয়ে আসা হয় মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিসের তরফ থেকে 2016 সালে। সেখানে ইউপিএসসি, নিট এবং জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য এসসি ও ওবিসি স্টুডেন্টদের ফ্রিতে কোচিং দেওয়া হয়। এর ভিত্তিতে পেশ করা রিপোর্টে দেখা যাচ্ছে 10%-এর বেশি ছাত্রছাত্রী এই সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে সুযোগ করে নিয়েছে। জাতিগত বৈষম্য দূর করার জন্য এরকম বেশ কিছু উপায় রয়েছে, সেই সব উপায়গুলোকে কাজে লাগিয়ে এই সমস্যার আশু সমাধান আমাদের কাম্য। অনেকেই মনে করেন এই সংরক্ষণ পদ্ধতি মেধার বিপক্ষে, কারণ সংরক্ষিত সিটগুলোতে যে সমস্ত ছেলেমেয়েরা সুযোগ পায় তাদের মেধা প্রয়োজনীয় মেধার থেকে অনেক কম এবং অনেক বেশি পরিশ্রম করা ছেলেমেয়েরা এর জন্য সুযোগ পায় না। কিন্তু আমার মনে হয় এই ধরনের ভাবনা চিন্তা খুবই সংকীর্ণ। একটা উদাহরণ দিয়ে বোঝায়। ধরুন আপনি একটি সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন, যেখানে সিট সংখ্যা 100টা আর আপনারা পরীক্ষার্থী রয়েছেন 1 লাখ। এক্ষেত্রে 50% সিটও যদি সংরক্ষিত হয় তাহলে 100টার মধ্যে 50টা সিট রয়েছে সংরক্ষণে, 50টা সিট রয়েছে জেনারেল ক্যাটাগরির জন্য। এবার ধরে নিন সেই একই চাকরির পরীক্ষাতে সিট সংখ্যা 1000, আপনারা পরীক্ষার্থী রয়েছেন 1 লাখ। এক্ষেত্রেও যদি 50% সিট সংরক্ষিত হয় তাহলে 500টা সিট রয়েছে সংরক্ষণে আর 500টা সিট জেনারেল ক্যাটাগরিতে। সেক্ষেত্রে আপনার চাকরি পাওয়ার সুযোগ অনেক বেড়ে যাচ্ছে। তাই এই সিস্টেমের দায় সংরক্ষিত ছেলে মেয়েদেরকে না দিয়ে দায় দিন সরকারকে, দায় দিন আমাদের এডুকেশন সিস্টেমকে। সরকারকে বলুন আরও বেশি বেশি করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বাড়াতে, যাতে আমাদের এডুকেশন সিস্টেম আরও উন্নত হয়। আরও বেশি করে চাকরির পরিসর খুলতে, যেখানে আরও বেশি করে ছেলেমেয়েরা চাকরির সুযোগ পায়। তবেই এই সমস্যার সমাধান সম্ভব। এ বিষয়ে আপনাদের কি মতামত? কাস্ট রিজার্ভেশন নিয়ে আপনাদের কি মনে হয়? কাস্ট রিজার্ভেশন কি সত্যিই আমাদের সমাজে এখনো প্রয়োজন আছে নাকি নেই? কাস্ট ডিসক্রিমিনেশন কি কাস্ট রিজার্ভেশনের জন্য ঘুচেছে সমাজ থেকে? আপনার সমাজ দেখে আপনার কি রায় জানান আমাদের NBTV এক্সপ্লেইনডে।